সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কারা বঞ্চিত তা খতিয়ে দেখতে এবারে কাঁটাতারের ভিতরে থাকা 190টি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে চলল সচেতনতামূলক প্রচার। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কারা বঞ্চিত তা খতিয়ে দেখতে এবারে কাঁটাতারের ভিতরে থাকা 190টি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চম্পকগজ গ্রাম বর্তমানে সীমান্ত তারের ঘিরে দেওয়া একটি জায়গার ভিতরে রয়েছে। সেই গ্রামের মানুষ একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এই খবর কানে পৌঁছতেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বুধবার গ্রাম প্রদর্শনীতে গিয়েছিলেন। কাঁটাতারের ভিতরে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা তা খোঁজ নিতে গিয়ে দেখেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন সেখানকার মানুষ। সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েতকে নির্দেশ দেন সকলের অভাব অভিযোগ সবকিছু লিপিবদ্ধ করে যাতে তার কাছে জমা দেওয়া যায় সেই ব্যবস্থা করতে। এ বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানান, সীমান্ত রক্ষীদের অনুমতি নিয়ে কাঁটাতারের ভিতরে থাকা চম্পকগজ গ্রামে তিনি গিয়েছিলেন। গ্রামের মানুষ রাজ্য সরকারের প্রকল্পগুলি পাচ্ছেন কিনা তা খোঁজ করতে গিয়ে দেখা গেল বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন সেখানকার মানুষ। আপনারা জানেন যে আমাদের ফুলবাড়ি যে গ্রাম পঞ্চায়েত আছে এখানে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 পয়েন্ট রয়েছে। এখান দিয়ে আমাদের বাংলাদেশ থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে আসা হয় এবং ইন্ডিয়া থেকে যারা ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখানে এরকম কিছু পরিবার রয়েছে যে তারা আমাদের ইন্ডিয়ার পরিবার রয়েছে, তারা বাংলাদেশে একদম 0 পয়েন্টে রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডের সমস্যা ছিল এবং এই কাঁটাতারের বেড়ায় ফেন্সিংকে নিয়ে অনেকবার মিটিং হয়েছে দফায় দফায়, এবং আমাদের সেটা পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে সেই সমস্যার সমাধান করেছে। এবং এই বাড়িগুলো 190টি পরিবার আপনারা জানেন এবং অনেক সংবাদ মাধ্যমে আসছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেই বাড়িগুলো এখন কাঁটাতারের বাইরে থাকবে, সেই কাজটা শুরু হয়েছে। আর এখানে যে 190টা পরিবার আমাদের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে এবং তারা আমাদের রাজগঞ্জ ব্লকের আন্ডারে পড়ে, তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পাচ্ছে কি না, তাই আমি আজকে কাঁটাতার পেরিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে এখানে আসছি এবং এখানে পঞ্চায়েত মেম্বার আছে তার সঙ্গেও কথা বলেছি। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম যে এখানকার যারা মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার এলিজিবল, তাদের সমস্ত আধার কার্ড ছিলাম এবং যারা বয়োজ্যেষ্ঠ পিতা সমতুল্য যারা রয়েছে সকলকে আমি আধার কার্ডগুলো চেয়ে নিলাম, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। আমি দেখে নিতে চাচ্ছি যে 190টা পরিবারের ঠিকঠাক করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পৌঁছেছে কিনা এবং প্রত্যেকের ভোটাধিকার আছে কিনা সেটাও যেমন দেখব। এবং যারা ভাই বোনেরা যারা কলেজে পড়ছে এবং স্কুলে পড়ছে তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী আছে মাইনরিটিদের জন্য, আর যারা জেনারেল কমিউনিটি আছে তাদের জন্য যে স্কলারশিপগুলো আছে মেধাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে, এবং এই 190টা পরিবারে যে বিয়ে দেওয়ার জন্য যারা যে বোনদের বিয়ে উপযুক্ত হয়েছে সেখানে রূপশ্রী পৌঁছাচ্ছে কিনা এই খোঁজখবর নেওয়ার জন্য আমি কাঁটাতার পেরিয়ে বিএসএফের সঙ্গে কথা বলি পঞ্চায়েত মেম্বারকে নিয়ে এবং এখানে যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদেরকে নিয়ে আমি এই গ্রামে এসেছি। আর কি অনেকেই সমস্যা দেখলেন, আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলছে পাচ্ছে, আবার অনেকে বলছে পাচ্ছে না, হয়তো অনেকেই জানে না। কিন্তু যারা এই জন্য আমি পঞ্চায়েত মেম্বারকে সমস্ত পঞ্চায়েত মেম্বারকে বলেছি আমাদের পশ্চিম সরকারের যে গাইডলাইনগুলো আছে গাইডলাইন মোতাবেক যে সার্ভিসগুলো আছে তার জন্য আমার আধার কার্ড দরকার আছে এবং বা একটা যে কোনো আইডি হলেই আমি সেগুলো লগইনে গিয়ে দেখে নিতে পারবো যে তারা পরিষেবা পাচ্ছে কি না, এবং তাহলে আমরা যারা পরিষেবা পাচ্ছি না তাদেরকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে গ্রামের বাসিন্দারা জানান, এই প্রথমবার গ্রামে বিডিও এলেন। তাদের সকলের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের কথা শুনেছেন তিনি।
আমাদের গ্রামে আমাদের বিডিও সাহেব আসছিল, রাজগঞ্জের বিডিও সাহেব, উনি তারগাড়ার ভিতরে আসছেন। আমরা খুব খুশি যে আমাদের বিডিও সাহেব এখানে ঢুকলেন, ওনাকে ধন্যবাদ। স্যার দেখলেন একটা জিনিস, যে এখানে গ্রামের লোকগুলো ভিতরে আছেন, অনেক রকমের সমস্যা আছেন, যাদের কেউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, অনেকের বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। তো স্যার দেখলেন, স্যার এটা জিনিসটা দেখলেন, খতিয়ে দেখলেন, স্যার আমাদের দায়িত্ব দিলেন, যারা পাচ্ছে না আমাদের ওই কাগজগুলো বা আধার কার্ড এগুলো নিয়ে যেতে বললো। এখানে নেটওয়ার্ক সমস্যা ছিল, ওটা নিয়ে দিলে স্যার করে দিলেন। স্যার প্রথমে দেখলাম, প্রথম বিডিও সাহেব প্রথমে আসলেন, এর আগে কোনোদিন ভিডিও আসেনি। আমরা অনেকবারে বলছিলাম যে তারগাড়ার ভিতরে আমরা যা কষ্টে আছি এখানে, আমাদের এখানে বিয়ে শাদী দিতে গেলে মানুষকে মেয়েদের বিয়ে দেওয়ার মতো এখানে নেই, কোনো লোক এখানে বিয়ে দেওয়ার মতো মেয়েগুলাকে নিয়ে যেতে পারছে না। কেন কি তারগাড়ার ভিতরে মেয়েকে নিবে না? ভাই এত রকমের ঝামেলা কেন যাব? এবার যাক, আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা দিদি আমাদের জায়গা দিয়েছেন, সেন্ট্রালকে জায়গা দিয়েছেন, বিএসএফকে সিবিডব্লিউ কে দেওয়ার পরে পিছন দিয়ে একটা তারগাড়া হচ্ছে, ওই রেডি হওয়ার পরে তারের কাজ শুরু হয়েছে। স্যার ওটাও দেখলেন, ওটাও দেখে স্যার খুব খুশি হলেন যে ওনারা নিজের চোখে গিয়ে কাজটাকে শুরু করলেন। স্যার আজকে আপনারা খুশি? আমরা তো খুবই খুশি যে স্যার আসছেন, খুব খুশি আমরা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে 7 দিন বিভিন্ন সচেতনতামূলক প্রচার শুরু হলো। গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি এক সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। তারই আঙ্গিকে জলপাইগুড়ি সদর ট্রাফিকের সহযোগিতায় পথ নিরাপত্তা বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবগত করা হয়। যেমন রাস্তাঘাটে চলতে গেলে কোন সিগন্যালে কিভাবে রাস্তা পারাপার করবেন সে বিষয়ে অবগত করা হয় শিবিরে উপস্থিত পড়ুয়াদের মধ্যে। পাশাপাশি রোড সেফটি সাধারণ মানুষের জন্য কতটা প্রয়োজন সে বিষয়েও বিশেষভাবে অবগত করা হয় ছাত্রছাত্রীদের। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের এক কর্মী বিষ্ণু রায় এ বিষয়ে জানিয়েছেন, জেলা জুড়ে রোড সেফটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে জুড়ে মাই ভারত যে একটা রেজিস্ট্রেশন চলছে, সেটা হচ্ছে 15 থেকে 29 বছর বয়সে। সেই মাই ভারত রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম দিচ্ছে। সেটা হচ্ছে রোড চলতে গেলে রোডের যে একটা রোড সেফটি, সেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা যুবক যুবতীকে জানানো আমাদের নেহেরু যুব কেন্দ্রের উপরে দায়িত্ব দিয়েছে। আমরা এখানকার সদর ট্রাফিকের যিনি ওসি রয়েছেন, আমাদের ট্রাফিকের ডিএসপি রয়েছেন জেলার, জলপাইগুড়ি জেলার, তারা পূর্ণাঙ্গভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা রোড চলতে গেলে যে একজন শিক্ষিত যুবক যুবতীরা তারা রোড সম্বন্ধে এখনও ওয়াকিবহল নয়, সেক্ষেত্রে রাস্তার কোন দিকে চলতে গেলে আমরা অ্যাক্সিডেন্ট থেকে সেফ পাবো। এবং ট্রাফিকের ক্ষেত্রে কি হয়, যেমন ইয়েলো, রেড এবং গ্রিন সিগন্যাল, আমরা কেউ কিন্তু ওয়াকিবহল এই মুহূর্তে অনেকেরই হয়তো জানে না যে ট্রাফিক যখন আমরা পাস করব তখন আমরা রেড সিগন্যাল যখন পড়বে তখন আমরা দাঁড়িয়ে থাকবো কিনা, এবং ইয়েলো যখন সিগন্যাল পড়বে তখন আমরা প্রস্তুত নিব কিনা, এবং গ্রিন সিগন্যাল যখন আমাদের পড়বে তখন আমরা যাব কিনা। এখনও এই বিষয়ে ওয়াকিবহল এখনও নই। সেটাকে ওয়াকিবহল করার জন্য আমাদের নেহেরু যুবকেন্দ্র জলপাইগুড়ি আমরা রোড সেফটির প্রসঙ্গে আমাদের সহযোগিতার হাত আমরা চেয়েছি আমাদের জলপাইগুড়ি সদরের ট্রাফিক ওসির কাছে এবং ট্রাফিক ডিএসপির কাছে। পাশাপাশি ছাত্রী সোনালী রায় কি বললেন শোনা যাক। সেফটি নিয়ে নেহেরু যুব কল্যাণ দপ্তর থেকে সদর ট্রাফিকে আনা হয়েছে। আমাদের যেহেতু রোড সেফটি নিয়ে কতটা আমরা অবগত সেই দিকটা আমাদের জানানো, বা সে রাস্তায় চলতে গেলে কীভাবে আমাদের চলা উচিত, বা সিগন্যাল দেখলে কি করা উচিত, বা কোথায় যেরকম গ্রিন সিগন্যাল দেখলে কি করা উচিত, ইয়েলো, রেড, এরকম ধরনের একটা ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের। তো সেই ট্রেনিংটাই নেওয়া। আজকে এখানে এসে কতটা উপকৃত হলে তুমি? আজকে এখানে এসে অনেকটাই উপকৃত হলাম, আর অনেক বিষয়ে জানলাম যেটা আমাদের জানা ছিল না আগে, সেটা অনেক কিছুই আমাদের ডিএসপি স্যার বললেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শহর জলপাইগুড়িতে। এদিন সংগঠনের কর্মী এবং নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগের দপ্তরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পদে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। পাশাপাশি স্মার্টফোন এবং রিচার্জের খরচা দিতে হবে। এছাড়াও অন্যান্য একগুচ্ছ দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো। এ বিষয়ে সংগঠনের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি শম্পা লস্কর জানান, মূলত 4 দফা দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। দপ্তরের আধিকারিকদের সঙ্গে অন্যান্য দীর্ঘ সময় ধরে বকেয়া দাবিগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা মূলত 4 দফা দাবি দিয়েছি। তার মধ্যে প্রথম রয়েছে আমাদের অনারিয়াম বৃদ্ধি। আমাদের ওয়ার্কারদের জন্য 21,000 টাকা, হেল্পারদের 18,000 টাকা অনারিয়ামের দাবি আমরা জানিয়েছি। কারণ এখন আমরা ওয়ার্কাররা 8,250 টাকার বিনিময়ে সেন্টার চালাচ্ছি, প্লাস সংসার চালাচ্ছি, যেটা আমাদের সাধ্যের বাইরে। এছাড়া আমাদের ডিজিটাল স্ট্রাইকে আমরা আছি। তো মোবাইল ফোন আমরা আজও পাইনি। মোবাইল ফোন না পেলে আমরা অনলাইন কোনো কাজ করতে পারবো না। ডিজিটাল স্ট্রাইকে আছি, আমাদের মোবাইল ফোন দিতে হবে অথবা আমাদের লিখিত কনফার্মেশন দিতে হবে যে আমরা কবে মোবাইল পাবো। তো এই ডিজিটাল স্ট্রাইকের জন্য 1 অক্টোবর থেকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের তত্ত্বাবধানে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছি। আচ্ছা, এরপর আরেকটা যেটা রয়েছে যে অক্টোবর মাসে একটা অর্ডার বেরিয়েছে হেল্পার প্রমোশনের ক্ষেত্রে। আগে মাধ্যমিক পাস হেল্পাররা প্রমোশন নিতে পারতো ওয়ার্কারের ক্ষেত্রে, এখন সেটা হচ্ছে না। এখন মাধ্যমিক পাস হেল্পারদের কোনো জায়গা নেই। প্রমোশনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আবার নতুন ওয়ার্কার যারা রিক্রুট হবে তাদেরও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো আমাদের কথা হচ্ছে এখানে অভিজ্ঞতার মূল্য কোথায়? তো অভিজ্ঞতার মূল্য দিতে গেলে মাধ্যমিক পাস হেল্পারদেরকে নিশ্চয়ই ওয়ার্কারের পরীক্ষায় বসতে দেওয়া উচিত। কারণ সুপারভাইজার পরীক্ষা যদি মাধ্যমিক পাস ওয়ার্কাররা বসতে পারে, তাহলে হেল্পাররা কেন মাধ্যমিক পাস করে ওয়ার্কারে আসতে পারবে না? এটা আমাদের প্রশ্ন। আবার সুপারভাইজারের ক্ষেত্রে আমরা চরম বঞ্চনায় আছি, কারণ 50% রিজার্ভেশন আমাদের পাওয়ার কথা ওয়ার্কার থেকে আমাদের সুপারভাইজার প্রমোশনের ক্ষেত্রে, কিন্তু সেটা আমরা পাইনি। আমরা পেয়েছি 12% রিজার্ভেশন। এদিকে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে 50% দিতে হবে, কিন্তু সেটা এখনো কার্যকর হয়নি। তো পরবর্তীতে কার্যকর হতে গেলে দেখা যাবে এবারে যারা রয়েছে তাদের বয়সটা পেরিয়ে যাবে। তাই আমরা চাইছি এবছরই যে নতুন আমাদের সুপারভাইজার রিক্রুটমেন্ট হবে সেখানেই 50% রিজার্ভেশন সবাইকে দেওয়া হোক। আরেকটা, আপনাদের তো দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কি মনে হয় এরপরে কি যদি না মেটে, সমস্যার না সমাধান হয়, তাহলে কি ভাবছেন? আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেন্টার চালানো খুব কষ্টকর। ডিমের ব্যাপার, জ্বালানির ব্যাপার সবকিছুই রয়েছে। এগুলো অনেক পুরনো সমস্যা, নতুন করে বলার কিছু নেই। তবু আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম। তো আমাদের স্যারের সঙ্গে যা আলোচনা আজকে হলো, গঠনমূলক আলোচনা হয়েছে। স্যার প্রতিটি বিষয়ে আশ্বাস দিয়েছেন। অপরদিকে এ বিষয়ে অতিরিক্ত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার রাজকুমার মোদি বলেন, এই মানে কথা হচ্ছে দাবি তো এদের যেটা আছে ঠিকই আছে, এরা করেছে, কিন্তু আমরা তো লোকাল লেভেলে এটা নিশ্চয়ই ডিসিশন নিতে পারবো না। এটা মানে ডিপার্টমেন্টের ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। তো আমরা সমস্ত কিছু শুনলাম, এদের দাবি ঠিকই আছে। আমরা ডিপার্টমেন্টের কাছে ডিপিওর মাধ্যমে ওদের যে দাবি দেওয়া আছে আমরা পাঠিয়ে দেব, এবং উইথ দ্য রিকোয়েস্ট কি ভাই এদের দাবি দেওয়া কিছু কনসিডারেশন করা হোক, যাতে কি আগামী দিনে এরা সুস্থভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করতে পারে। এদের মাইনের ব্যাপার আছে, পোষণের ট্র্যাকের জন্য যে মোবাইল ফোন আছে সে মোবাইল ফোনের ব্যাপার আছে, ঠিক আছে না? 50% যে পদোন্নতির ব্যাপার আছে সেই ব্যাপারটা আছে। এরা দাবি রেখেছে, ঠিক আছে। আমরা সরকার বাহাদুরের কাছে এদের যে দাবি দাওয়া আছে আমরা সমস্ত লিখিতভাবে পাঠিয়ে দেব। আশা করব সরকার যেন এটা তাড়াতাড়ি এদের এটা করে দেয় সমাধান। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিএসএনএল এর কন্ট্রাক্ট মজদুর ইউনিয়নের সদস্যরা সমবেত হয়ে পিএফ অফিসে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করল। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে আলিপুর এবং জলপাইগুড়ি জেলার মোট 117 জন বিএসএনএল কন্ট্রাক্ট লেবারদের টাকা বকেয়া রয়েছে এবং সঠিকভাবে পিএফ দপ্তরে টাকা জমা পড়েনি। তাই বুধবার এক প্রকার বাধ্য হয়ে পিএফ আধিকারিকের কাছে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা। অবিলম্বে তাদের বকেয়া টাকা না দিলে আরো বৃহত্তর আন্দোলনের কথা সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। আজকে আমরা পিএফ অফিসে ডেপুটেশন দিতে আসছি। ডেপুটেশনের কারণ হচ্ছে
বিএসএনএল দপ্তরে ঠিকাদারের আন্ডারে যারা যে সমস্ত কর্মচারী কাজ করেন তাদের 38 লক্ষ টাকা ইপিএফের বকেয়া রেখেছে ঠিকাদার। ঠিকাদারের নাম ডিডিএম এন্টারপ্রাইজ, সে জলপাইগুড়ির লোকাল। আমরা এই ব্যাপারে বারে বারে বিএসএনএল কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং পিএফ কমিশনারকেও দুবার আমরা কমপ্লেন জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনোভাবেই আইনি পদক্ষেপ ওই কন্ট্রাক্টরের এগেনস্টে নিচ্ছে না, এমনকি বিএসএনএলও নিচ্ছে না, পিএফ কমিশনারও নিচ্ছে না। তো বাধ্য হয়ে আজকে আমরা এই ধর্ণা প্রোগ্রামের মাধ্যমে আমরা পিএফ কমিশনারের কাছে জানতে চাইব যে কি কারণে এই 117 জন শ্রমিকের টাকা আদায় করার যে আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হচ্ছে না কেন। শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মিলে 117 জন কর্মী, এর মধ্যে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন, তারা টাকা উঠাতে পারছেন না, অনেকে মারা গেছেন, অনেক কর্মচারী, তাদের ডেথ ক্লেম হচ্ছে না। একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এটা আমরা পড়ে আছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামী 22 জানুয়ারি রামলালার মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনের আগে 18 থেকে 21 জানুয়ারি দেশের সব মন্দির পরিসর পরিষ্কার করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরই আহ্বানে সাড়া দিয়ে 17 তারিখ থেকে জলপাইগুড়ি শহর এবং জেলার সব মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিজেপি মহিলা সদস্যরা। বুধবার জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করলেন জেলার বিজেপি নেত্রী দীপা বণিক অধিকারী। এদিন তিনি জানান, জেলার সব প্রসিদ্ধ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। জেলার সকল মহিলাকে এই মহৎ কার্যে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি। আপনারা সবাই জানেন যে আগামী 22 জানুয়ারি আমাদের রাম মন্দিরের উদযাপন আছে। তো সেখানে মোদিজি আমাদের নির্দেশ দিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে 18 তারিখ থেকে 21 তারিখ অবধি গোটা ভারতবর্ষ জুড়ে যত মন্দির আছে সেই মন্দির জন্য আমরা সনাতনী ধর্মের লোকেরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে এই উদ্যোগটা নিচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টে যতগুলো মণ্ডল আছে, ব্লক আছে, সেখানে আমাদের মহিলা মোর্চারা আজকে 17 তারিখ থেকে 21 তারিখ অবধি যত মন্দির আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কারণ আমাদের 22 তারিখে সেই মন্দিরগুলোতে পুজো অর্চন করা হবে। সেখানেও আমাদের মহিলারা, প্রচুর সংখ্যক মহিলারা উদ্যোগ নিয়ে সেখানে, যেহেতু মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে প্রচার করতে, যে 22 তারিখের জন্য আমাদের প্রতিটা ঘরের মায়েরা, দিদিরা সকাল 11টার থেকে 1টা অবধি যখন আমাদের রাম মন্দির উদ্বোধন হবে তখন যেন তারা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে নিজের ঘরে যেন পূজার্চনা করে। আর সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে যেন 5টা করে প্রদীপ প্রজ্বলন করে। সেটাই আজকে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জলপাইগুড়ি জেলার প্রতিটা মা বোনদেরকে অনুরোধ করছি যে 22 তারিখের জন্য এটা প্রতিটা সনাতন ধর্মের মায়েরা, বোনেরা এই উদ্যোগটা যেন অবশ্যই নেয়। সাথে আমার জলপাইগুড়ি জেলার বিজেপির মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, প্রতিটা মণ্ডলে যত মন্দির আছে তারা যেন সেই মন্দিরগুলো আজকের থেকে 21 তারিখ অবধি তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 তারিখের জন্য রেডি থাকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আবহাওয়াজনিত ফসল বীমা নিয়ে চা চাষিদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বুধবার শহরের পাটগোলায় অবস্থিত জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বীমা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র চা চাষীদের এই আবহাওয়াজনিত ফসল বীমার সুবিধা পৌঁছে দিতেই এই বিশেষ কর্মশালার আয়োজন। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি আরও জানান, মূলত আবহাওয়ার কারণেই ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন সময়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে এমন ফসল বীমার আওতায় ক্ষুদ্র চা চাষীদের আনা গেলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে আশা তাদের। জলপাইগুড়ি কুচবিহার জেলার বিভিন্ন চা চাষীদের যারা সেলফ হেল্প গ্রুপ আছে, ফার্মার প্রডিউসার কোম্পানি আছে, ইন্ডিভিজুয়াল গ্রোয়ার আছে, তাদেরকে নিয়ে আমরা এখানে
এই আবহাওয়াজনিত যে ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা ভারত সরকারের অধীনস্থ এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আধিকারিকরা এসেছেন কলকাতা থেকে, তাদের নিয়ে আমরা করছি। এবং আজকের দিনে আবহাওয়াজনিত কারণে ফসলের যে ক্ষতি তাকে কিছুটা এই ক্ষয় মানে ক্ষতির পোলেট দিতে পারে ইন্স্যুরেন্স। সেই জন্য ওনারা এসছেন এবং ওনারা ওনাদের স্কিম সম্বন্ধে বলছেন। তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে যদি এটাতে ক্লেম পায় তাহলে মনে হয় চাষিদের কাছে এটাতে লাভজনক হবে বা চাষিরা এতে করতে আগ্রহী। মানে মূলত কিসের ক্লেম হবে, মানে এটা হচ্ছে আবহাওয়াজনিত, মনে করো অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, শিলাবৃষ্টি, সব রকম মানে যেরকম মানে আমাদের চায়ের চাষের সাথে জড়িত। চা যেহেতু একটা আবহাওয়াজনিত একটা মানে চাষ, আবহাওয়ার উপর নির্ভরশীল, সুতরাং এটার সুযোগটা আছে। সেই জন্যই আমরা চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করার। এখন যদি এটা ফলপ্রসূ হয় তাহলে আমার মনে হয় চা চাষিরা এতে আগ্রহী হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ঐতিহ্যবাহী সোনাউল্লাহ স্কুলে শতবর্ষ উদযাপন, জানালেন প্রাক্তনী গৌতম দাস। বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাঝে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এমনটাই জানালেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট আইনজীবী গৌতম দাস। এদিনের সাংবাদিক সম্মেলনে মূলত সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচি নির্দিষ্ট করতে আগামী 27 জানুয়ারি বেলা 11:30টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়ার প্রস্তুতি সভা প্রসঙ্গে বক্তব্য রাখলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের কাছে একটি আবেগ এবং গর্বের নাম। বিদ্যালয় জলপাইগুড়ির বুকের আত্মার সাথে জড়িয়ে আছে এবং এই বিদ্যালয়ের বিগত ইতিহাস এবং জলপাইগুড়ি শহরের সাথে এই বিদ্যালয় এটা নতুনভাবে কিছু বলার অপেক্ষা রাখে না। এটা 1921 সালে এই সোনাউল্লাহ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে আমাদের আমির উল মুলুক সোনাউল্লাহ সাহেবের দানে এবং সরকারি প্রচেষ্টায় স্কুলটা তো প্রতিষ্ঠা লাভ করে। 2021-এ শতাব্দী পেরিয়ে আসে, কিন্তু 2021-এ কোভিডের জন্য সেই অনুষ্ঠান আমরা করতে পারিনি। আমরা সম্প্রতি ম্যানেজিং কমিটিতে একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শতবর্ষ অনুষ্ঠানটা আমরা এটা পালন করব এবং পালন করবার আগে আমাদের যারা স্কুলের প্রাক্তনী রয়েছেন, এই স্কুলের প্রাক্তনী, আমি একজন প্রাক্তনী। আমি যেমন ক্লাস 1 থেকে ক্লাস 12 12 বছর আমি সোনাউল্লাহ স্কুলে পড়াশোনা করেছি। আমি একজন 12 বছর ধরে পড়াশোনা করা প্রাক্তনী। যে প্রাক্তনীরা রয়েছে এখানে জলপাইগুড়িতে লব্ধপ্রতিষ্ঠ প্রাক্তনীরা রয়েছেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাজ্যে আছেন, বিদেশেও আছেন। অনেকের সাথেই যোগাযোগ হয়েছে, অনেকেই এই শতবর্ষ নিয়ে আমরা ভেবেছি। আমরা আগামী 27 তারিখ মানুষের কাছে আলাদাভাবে যাওয়া সম্ভব না। আমরা আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন। আমাদের সমস্ত প্রাক্তনী এবং সেই সঙ্গে আমাদের বিগত দিনের যারা শিক্ষক রয়েছেন, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষাকর্মী, আমাদের প্রাইমারি যে স্কুল রয়েছেন, প্রাইমারি স্কুলের যারা ছাত্র রয়েছেন প্রাক্তনী, তারাও প্রাইমারি স্কুলেরও শিক্ষক এবং যারা রয়েছেন বর্তমান এবং যারা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা, এবং সবাইকেই আমরা ওই 27 তারিখে 12টার সময় একটা আলোচনা সভাতে সোনাউল্লাহ স্কুল ময়দানে আমরা তাদেরকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের এই সিদ্ধান্ত আজকে আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের উপস্থিতিতে আমরা এই ব্যানার পাবলিশ করে আমরা এটাকে আজকে ঘোষণা করব। কি কি করার ইচ্ছা রয়েছে এই শতবর্ষ? শতবর্ষ হচ্ছে এই স্কুলের যারা প্রাক্তনী রয়েছেন তারা লব্ধপ্রতিষ্ঠ, তারা সর্বক্ষেত্রে লব্ধপ্রতিষ্ঠ, এবং যারা রয়েছে আমার মনে হয় সোনাউল্লাহ স্কুল থেকে আমি নিজে একজন প্রাক্তনী হিসেবে গর্ববোধ করি। আমি এই স্কুলে পড়াশুনো করে আজকে আমি জীবনে চলতে শিখেছি
আমি সাফল্য লাভ করেছি কিনা আমি জানি না, কিন্তু আমরা চলতে শিখেছি। কাজে আমাদের একটা ধারণা যে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান জলপাইগুড়িতে একটা ইতিহাস হয়ে থাকবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ি ব্লকের হেরাবাকড়ি পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার। মেখলিগঞ্জ বোর্ডিং মাঠ থেকে হেলাপাকড়ির বাজার পর্যন্ত 10 কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মোট 115 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কালিয়াগঞ্জের জয়ন্ত দাস প্রথম, শিলিগুড়ির সন্দীপ ঝা দ্বিতীয় এবং মেটেলির আতওয়ার মিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রতিযোগিতার শেষে পুরস্কৃত করা হয় তাদের। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাদের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দিলেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের পর মোট 7 জনের হাতে সান্ত্বনা পুরস্কার স্বরূপ প্রাইজ মানি তুলে দেওয়া হয়। প্লাটিনাম জুবলি এটাকে ফাইনাল পর্বে নিয়ে আসবার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমি প্রথমেই সম্মান জানাচ্ছি সভাপতি মাননীয় নূর আহমেদ সালাউদ্দিন আহমেদ মহাশয়কে, এছাড়াও মঞ্চে উপবিষ্ট মাননীয় কমলদা, সুশীল বাবু এবং বিভুদা এবং আমাদের মেখলিগঞ্জ ব্লকের সভাপতি সহ সহসভাপতি সহ অগণিত ছাত্রছাত্রী, অভিভাবক যারা এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও আমাদের অনুষ্ঠানকে আরো ভালোভাবে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য জমায় রয়েছেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কারা বঞ্চিত তা খতিয়ে দেখতে এবারে কাঁটাতারের ভিতরে থাকা 190টি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে চলল সচেতনতামূলক প্রচার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।